আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূমিরূপ এবং ভৌগোলিক পরিক্রমা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মৃত্তিকা নিয়ে, বাংলাদেশের মাটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জয়কলি জিকে বাংলাদেশ বিষয়বলি থেকে আমরা আলোচনা করতেছি। সাধারণত মানবিক বিভাগের জন্য যারা অ্যাডমিশন টেস্ট দিবে মানবিক বিভাগ, তাদের জন্য অবশ্যই জিকেটা লাগে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন অবশ্যই আসে। তো বাংলাদেশের মৃত্তিকা নিয়ে এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত আলোচনা যে ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা এই তিনটি বৃহৎ নদী ব্যবস্থা দ্বারা গঠিত বদ্বীপে বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ড অবস্থিত। সেটা বলছে যে দুটি বিশেষ অবস্থা বাংলাদেশের মৃত্তিকা গঠিত হয়। প্রথমটি হচ্ছে পর্যায়ক্রমিক ঋতুগত আর্দ্র অবস্থা, যা প্লাবিত অবস্থা এবং শুষ্ক অবস্থা, যা অধিকাংশ প্লাবন সমভূমি এলাকাতে সংঘটিত হয়ে থাকে। এবং দ্বিতীয়টি হচ্ছে সবিরাম আর্দ্র অবস্থা, যেটা হচ্ছে শুষ্ক অবস্থা, যা পাহাড়ি এলাকায় এবং সুপান এলাকার সময় সংঘটিত হয়। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের কৃষিকাজের সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশে পিট মাটি দেখতে পাওয়া যায়, ফরিদপুরে দেখা যায়। হিউমাস হচ্ছে এক প্রকার জৈব সার, যেটা আমরা কৃষি জমিতে প্রয়োগ করে থাকি। তারপর এখানে দেওয়া আছে যে হোয়াইট ক্লে কি। হোয়াইট ক্লে হচ্ছে নেত্রকোনায় বিজয়পুরে প্রাপ্ত সাদা রঙের এক ধরনের উষ্ণ মাটি, সেটা হচ্ছে হোয়াইট ক্লে। পাহাড়ি মাটি দেখতে কেমন দেখতে পাওয়া যায়? পাহাড়ি মাটি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। বাংলাদেশে কুশ মাটি পাওয়া যায়, চট্টগ্রাম উপকূলীয় এলাকায় পাওয়া যায়। মৃত্তিকার পিএইচ কত? আমরা এখানে লেখা আছে মৃত্তিকার পিএইচ নিরপেক্ষ। মাটির পিএইচ 6.6 থেকে 7.3 পর্যন্ত দেওয়া আছে। মৃত্তিকার পিএইচ এর মান 6.6 এর নিচে হলে তা হবে অ্যাসিড, আর 7.3 এর উপরে গেলে সেটা হবে ক্ষার। অর্থাৎ আমরা জানি মাটির স্বাভাবিক পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.3, এর ভিতরে হলে মাটি ভালো। যদি 6.6 এর কম হয় তাহলে সে মাটিতে অ্যাসিড আছে, এবং 7.3 এর বেশি হলে তাহলে ওই মাটিতে লবণ আছে, যার কারণে সেটা হচ্ছে ক্ষারীয়। টপ ইনফরমেশন দেওয়া আছে যে ভূত্বকের সবচেয়ে উপরের স্তর হচ্ছে মাটি। জয়ন্তিকা পাহাড় অবস্থিত সিলেট জেলায়। পচা মাটিতে উৎপন্ন হয় মিথেন গ্যাস। বাসানছড় অবস্থিত হাতিয়া, নোয়াখালী জেলায়। ল্যাটোসেলিক মাটির বৈশিষ্ট্য হচ্ছে অম্লতা মানে অ্যাসিড। মাটির প্রধান উপাদান হচ্ছে 4টি। পানি ধারণ ক্ষমতা বেশি আছে এঁটেল মাটির। পাহাড়ি মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে অম্লতা। লবণাক্ত মাটিতে জন্মে ম্যানগ্রোভ উদ্ভিদ। লাল মাটিতে থাকে চুনাপাথর এবং কাঁকড় থাকে। তো বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে এখানে আরও অনেক কথা আছে, যেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলার গারো পাহাড়, যেখানে গারোরা বসবাস করে। ইউরেনিয়াম সবচেয়ে পাওয়া গেছে মৌলভীবাজারে কোলাউড়া পাহাড়ে পাওয়া গেছে। বারিক্কা টিলা অবস্থিত সুনামগঞ্জে। পরীক্ষা আসতে পারে যে বারিক্কা টিলা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সুনামগঞ্জে। হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত হচ্ছে চন্দ্রনাথের পাহাড়, সেটা হচ্ছে সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত, সেটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র হচ্ছে নীলগিরি পর্যটন কেন্দ্র, সেটা হচ্ছে বান্দরবনের থানচিতে পড়ছে। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ এক নজরে পাহাড় সময় যদি আমরা খেয়াল করে দেখি, তো বিজয়, যার আরেক নাম হচ্ছে তাজিংডং, সেই পাহাড়টা অবস্থান হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত। এটা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সবচেয়ে বেশি বড় পাহাড় এটা, যার উচ্চতা দেওয়া আছে 1280 মিটার দেওয়া আছে। বিজয়পুর আছে কেওক্রাডং, সেটাও বান্দরবান জেলায় অবস্থিত। এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় শৃঙ্গ বলা হয়, যেটা হচ্ছে আপনার 1230। মোদকটং, সেটা হচ্ছে বান্দরবনে অবস্থিত, সেটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেটা উচ্চতা হচ্ছে 1052 মিটার। শাখা আফং পর্বত শৃঙ্গ, সেটাও বান্দরবানে অবস্থিত। সর্বপ্রথম জয় করেন ইংরেজ পর্বতরোহী জিং ফুলেন। চিম্বুক পাহাড়, যেটা বান্দরবানে অবস্থিত। এই চিম্বুক পাহাড়ে আরও অন্যান্য নাম আছে, সেটা হচ্ছে কালা পাহাড়, পাহাড়ের রানী বা বাংলার দার্জিলিং বলা হয়। পরীক্ষায় আসতে পারে বাংলার দার্জিলিং কোন পাহাড়? চিম্বুক পাহাড়। পরীক্ষায় আসতে পারে কালা পাহাড় কোনটা? চিম্বুক পাহাড়। পরীক্ষায় আসতে পারে পাহাড়ের রানী কোনটা? সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। শিপ্পি বা রামজু পাহাড়, সেটাও বান্দরবানে অবস্থিত, বোমা আদিবাসীদের বাসস্থান। পরীক্ষায় আসতে পারে যে বোমা আদিবাসীদের জন্য বাসস্থান কোনটা? সেটা হচ্ছে রামজু পাহাড় বা শিপ্পি। আলুটিলা পাহাড়, সেটা খাগড়াছড়িতে অবস্থিত, খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড়। হেমছড়ি পাহাড় কক্সবাজার অবস্থিত, শীতল পানির ঝর্ণা আছে। সীতাকুণ্ড পাহাড়, সেটা চট্টগ্রামে অবস্থিত, সেটা হচ্ছে গরম পানির ঝর্ণা। বাটালি পাহাড়, সেটা চট্টগ্রামে অবস্থিত, চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড় বলা হয় এটা। বাংলাদেশের দ্বীপ নিয়ে এখানে আলোচনা আছে যে সেন্ট মার্টিন দ্বীপ, স্থানীয়ভাবে এটাকে নারিকেল জিঞ্জিরা বলা হয়, দক্ষিণের স্বর্গ নামেও পরিচিত। একমাত্র বাংলাদেশের প্রবাল বা কোরাল দ্বীপ বলা হয়। এর আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। তাই বিভিন্ন পরীক্ষা আসতে পারে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত, তাহলে সেটা হচ্ছে 8 বর্গ কিলোমিটার। টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে। পরীক্ষা আসতে পারে যে টেকনাফ থেকে কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দ্বীপটির পর্যটন কেন্দ্র হচ্ছে মৎস্য আরোহণ, খনিজ পদার্থ, কালো সোনা এবং অলিভ টার্টলের জন্য বিখ্যাত।
পরে আছে নিজম দ্বীপ নিয়ে আছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় 97 কিলোমিটার দক্ষিণে নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থান করতেছে। এর আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। পরীক্ষা আসতে পারে নিজম দ্বীপের আয়তন কত, সেটা 1950 সালে দ্বীপটি জেগে উঠে। নিজম দ্বীপ চর উসমান বা ইসামতি নামে পরিচিত। এই দ্বীপের পূর্বের নাম বাউলা চর। তাহলে নিজম দ্বীপটা 1950 সালে সমুদ্র থেকে জেগে উঠছে, মানে উপরে উঠছে। নিজম দ্বীপের আরও নাম আছে, সেটা হচ্ছে চর উসমান বা ইসামতি নামে পরিচিত। এই দ্বীপের পূর্বের নাম ছিল বাউলা চর। তারপর খেয়াল করে দেখেন মহেশখালী দ্বীপ দেওয়া আছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী দ্বীপ। দ্বীপটি 3টি দ্বীপের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে সোনাদিয়া, মাতারবাড়ি ও দলাঘাট। তো প্রায় 200 বছর পূর্বে বৌদ্ধ সেন মহেশ্বরের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। তারপর যদি আপনারা জানেন, সেটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, সেটা হচ্ছে সাতক্ষীরা জেলার হারিয়াবাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থান। দ্বীপটি 1970 সালে আবিষ্কৃত হয়। ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল। দ্বীপটির অন্য নাম ছিল পূর্বাশা। ভারত এই দ্বীপটির নাম দিয়েছিল নিউমোর। দ্বীপটি 2010 সালে সমুদ্র গর্ভে ডুবে যায়। দ্বীপটির আয়তন ছিল 10 বর্গ কিলোমিটার। মানে একটা দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা সাতক্ষীরা জেলা থেকে হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত ছিল, যার কারণে এটার নাম রাখছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা 1970 সালে বাংলাদেশ, মানে 1970 সালে এটা আবিষ্কার হয় এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা নিয়ে একটা বিরোধ ছিল, দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল। তো দ্বীপটির আগে নাম ছিল পূর্বাশা ছিল, পরবর্তীতে এটার নাম দিছে দক্ষিণ তালপট্টি দ্বীপ দিছে। এবং এই দ্বীপটাকে বাংলাদেশ তো দক্ষিণ তালপট্টি বলছে বা পূর্বাশা বলছে, কিন্তু ভারত এর নাম দিয়েছিল নিউমোর। তবে দুঃখের বিষয় 2010 সালে এই দ্বীপটা সাগরের তলে ডুবে যায়। তো এটার আয়তন ছিল 10 বর্গ কিলোমিটার ছিল। তো আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বাংলাদেশের অন্যান্য দ্বীপ ও এদের অবস্থান নিয়ে আলোচনা দেওয়া আছে। বাংলাদেশের অন্যান্য দ্বীপের মধ্যে আছে মনপুরা দ্বীপ আছে, যেটা ভোলা জেলায় অবস্থিত। পর্তুগিজদের আস্তানা ছিল মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তো পরীক্ষা আসতে পারে যে পর্তুগিজদের আস্তানা ছিল কোন দ্বীপে, মনপুরা দ্বীপে। সোনাদিয়া দ্বীপ সেটা কক্সবাজারে অবস্থিত। তারপর হাতিয়া সেটা নোয়াখালী, সন্দ্বীপ চট্টগ্রামে, কুতুবদিয়া দ্বীপ কক্সবাজারে, বোলা দ্বীপ বোলায়, ছেড়া দ্বীপ কক্সবাজারে অবস্থিত। তো এটা আসতে পারে যে দেখেন এখানে লেখা আছে একমাত্র দ্বীপ জেলা। তাহলে একমাত্র দ্বীপ জেলা কোনটা, সেটা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ সেটা হচ্ছে ভোলা, অর্থাৎ ভোলা জেলাটা পুরাটা একটা দ্বীপ, তাই এর নাম দেওয়া আছে দ্বীপ জেলা বা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ দেওয়া আছে। তো আমরা যদি আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখি যে বঙ্গবন্ধু দ্বীপ বা পুটুনির দ্বীপ অবস্থিত খুলনার দক্ষিণে বঙ্গোপসাগরে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা আমরা আগেও বলেছি দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখন তো এই দ্বীপটা নাই, পানির তলে ডুবে গেছে। তো আর কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখেন যে বাংলাদেশের সক্রিয় বদ্বীপ হচ্ছে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে। সোনাদিয়া দ্বীপ অবস্থিত কক্সবাজারের সন্নিকটে বঙ্গোপসাগরে। এর আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজার জেলায়। সর্বদক্ষিণে স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। তাহলে আরও টপ ইনফরমেশন দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বা একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা, যেটাকে দ্বীপের রানী বলা হয়। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে কুতুবদিয়া, হচ্ছে বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা বাংলার দেশের চর নিয়ে এবং অন্যান্য জিনিস নিয়ে আমরা আলোচনা করব, কারণ ভিডিও ছোট করে দিলে সবচেয়ে ভালো হয়, আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। একসাথে লম্বা ভিডিও দিলে অনেকের আগ্রহ থাকে না ভিডিও দেখার জন্য।